স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সেটি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের জনজীবনে কেমন প্রভাব পড়েছে? আসলে তৌসিয়া শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্বোত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ার কারণেই শীত অন্যান্য জেলার তুলনায় আগাভাগায় চলে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শীত শীতকাল যত ঘনিয়ে আসবে শীতের তীব্রতাটা তত বেড়ে যাবে। আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আজকে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আপনি যেমনটি জানতে চাইছেন, আসলে শীত মানেই কষ্ট এবং শীত মানেই এই এলাকার মানুষের জনজীবনের যে দুর্ভোগ, সেটা শীতকাল আসলে বোঝা যায়। সকাল সকাল শীতকালে মানুষের আসলে কাজে যোগ দিতে খুব কষ্ট হয়। বিশেষ করে কৃষি শ্রমিক আছে এবং ডে লেবার, ভ্যান শ্রমিক, রিক্সা চালক যারা আছে, আসলে এদেরকে সকাল সকাল তাদের বাহন নিয়ে বাসা থেকে বের হতে হয়। কিন্তু আসলে শীতের কারণে রাস্তাঘাটে তেমন লোকজন না থাকার কারণে আসলে তাদের যে আয় ইনকাম অনেকটা কমে গেছে। আর শীতকালে মানুষের আসলে এই অঞ্চলের মানুষের কষ্টের সীমা থাকে না। শীতকাল আসলেই তারা মূলত সকাল সকাল কাজে যোগ দিতে পারে না। আর শীতকাল যত ঘনিয়ে আসবে এর তীব্রতা ততই বাড়তে থাকবে। আজকে আমরা সকাল সকাল সূর্যের মুখ দেখতে পেলেও বিকেল হতে না হতেই তা মিলিয়ে যাচ্ছে এবং সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে এবং পরের দিন সকাল পর্যন্ত এর তীব্রতা আমরা লক্ষ্য করতে পারি। যে ভারী যে যানবাহন গুলো আছে সেগুলো মূলত হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতেছে। বিপ্লব, আরেকটু জানতে চাচ্ছিলাম, শীতজনিত রোগ ব্যাধির কোনো প্রভাব কি শুরু হয়ে গেছে এখনই? জি জি, শীতজনিত রোগের প্রভাব যেটা শুরু হয়ে গেছে অলরেডি। আমি খবর নিয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোহর হোসেনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, হাসপাতালগুলোতে আসলে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা মূলত আসছে এবং প্রতিদিন আউটডোরে ১৫০ হতে ২০০ রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছে। আর যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে ইনডোরে ভর্তি করা হচ্ছে। প্রতিদিন ২০ হতে ২৫ জন শিশু এবং বয়স্ক রোগী ভর্তি হচ্ছে এবং তারা ডাক্তার মনোহর তিনি আমাকে আরো জানিয়েছেন যে আসলে যাতে বাচ্চারা শীতকালে যাতে বাইরে অযথা ঘোরাফেরা না করে এবং বয়স্করাও যাতে বাইরে ঘোরাফেরা না করে এবং শীতজনিত ঠান্ডাজনিত খাবার যেন তারা পরিহার করে, এটি আমাদেরকে তেমন জানিয়েছেন। সহকর্মী গোফরান বিপ্লব জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে। আগামী ২ বছরের মধ্যে ৪৩ থেকে ৪৭তম বিসিএস এর মাধ্যমে সরকার ১৮,১৪৯ জনবল নিয়োগ দিতে চায় বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২৫,৮২,০০০। এর শতকরা ৮৩ ভাগই তরুণ। অন্যদিকে সরকারি চাকরিতে ৫.৫ লাখ পদ খালি। একদিকে বেকারত্বের হার কমানো, অন্যদিকে সরকারি কাজে গতি আনতে জনবল নিয়োগে মনোযোগ দিচ্ছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান, আগামী ২ বছরের মধ্যে শুধু বিসিএস এর মাধ্যমে ১৮,০০০-এর বেশি জনবল নিয়োগ দেয়া হবে। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। এজন্য ৪৩ থেকে ৪৬তম বিসিএস এর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। ৪৩তম বিসিএস যেটা অলরেডি ১ জানুয়ারি ২০২৫ যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ
এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের 15 দিনও লাগে তাহলে আমাদের যে ডেট 1 জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসে জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাডারে। 44তম ব্যাচের মধ্যে 3930 জনের মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। 45 বিসিএস এর সরকার সিদ্ধান্ত নিয়েছে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে। শীঘ্রই 47তম বিসিএস এর ঘোষণা আসবে বলেও জানান তিনি। 46তম বিসিএস এ সিলেকশন হয়ে আসছিল 10,638। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ 21,276 জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে। তার মানে ডাবল। 47তম বিসিএস যেটা নিট অ্যান্ড ক্লিন, 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। তিনি জানান, বছরের পর বছর ধরে বঞ্চিত অতিরিক্ত সচিবদের অবসরের আগে সচিব পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার বেশ কয়েকটি গ্রামে যুগের পর যুগ ধরে তৈরি হচ্ছে বাটিক কাপড়। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা আর ক্রেতাদের চাহিদার কথা ভেবে কাপড়ে নিত্য নতুন ডিজাইন ফুটিয়ে তুলছেন কারিগররা। দেশের গণ্ডি পেরিয়ে বাটিকের পোশাক যাচ্ছে বিদেশেও। বাটিক গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম কমলপুর। নজর কাড়া রং আর ডিজাইনে নতুনত্ব থাকায় এই গ্রামের উৎপাদিত বাটিকের সুনাম দেশজুড়ে। কমলপুরের লালমিয়ার হাত ধরেই শুরু হয় এই গ্রামের বাটিকের পথ চলা। ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে কাপড়ে মোম ও রং দিয়ে ব্লক তৈরির কাজ শেখেন তিনি। পরে গ্রামে ফিরে তার ভাই মোহন মিয়াকে সঙ্গে নিয়ে অল্প পরিসরে শুরু করেন বাটিকের কাজ। এখন শুধু কমলপুরেই রয়েছে শাড়ি, লুঙ্গি, শার্ট ও বেডশিট তৈরির 15টি কারখানা। বৃষ্টি হলে কাজ বন্ধ, বেশি রৌদ্র হলেও কাজ বন্ধ। এখন যে প্রচন্ড গরম পড়তেছে, রৌদ্রের মধ্যে কিন্তু কাজ করা যায় না। এটাতে কোনো মেশিন নেই, একেবারে হাতের কাজ। সুতরাং এখানে বড় সমস্যাটা হয়ে দাঁড়ায় প্রাকৃতিক সমস্যা। কারণ কাজের মাঝখান দিয়ে যদি বৃষ্টি হয় কিন্তু পুরো দিনের বেতন দিতে হয়। ক্রেতাদের কাছে বাটিকের পোশাকের চাহিদা বাড়ায় হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চাহিদা মিটিয়ে বছরে প্রায় অর্ধ কোটি টাকার পোশাক রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। তবে জনপ্রিয়তার তুলনায় উৎপাদন কম হওয়ায় চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না বলে জানান কারিগররা। প্রথমে মোম দিয়ে আমরা ডিজাইনটা করি আর কি, তারপর এটা গরম পানিতে ওয়াশ করে মোমটারে উঠানি হয়, তারপরে ডিজাইনটা যেটা এটা ফুল ওঠে আর কি। আমরা কুমিল্লাতে 1 নম্বর রিং ইউজ করি, আর কাপড়টা আমরা 1 নম্বর দেওয়ার চেষ্টা করি, যাতে গ্রাহক মনে করেন যে নিয়ে ভালোভাবে এটা ব্যবহার করতে পারে। মানুষ জানে যে কুমিল্লার বাটিকের রং যায় না, কুমিল্লার রং ফাঁকা রং। কাপড়ও ভালো, আবার রং সুতা সবকিছু ভালো, এই জন্য কাস্টমারের চাহিদা বেশি। এই শিল্পের প্রসারে সহজ শর্তে ঋণ প্রদান সহ সকল সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। তাদের প্রোডাক্টগুলো তারা নিজেরা ডিসপ্লে করতে পারে ফ্রি অফ কস্টে অথবা খুব নামমাত্র মূল্যে। তো এই পরিকল্পনা আমাদের রয়েছে। আর ঋণের বিষয়টা হচ্ছে তাদেরকে গ্রুপ করে গ্রুপের মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে আমাদের। বাটিক এখন শুধু কমলপুরেই সীমাবদ্ধ নেই। জেলার আনন্দপুর, গলিয়ার, বিবির বাজার ও বিটেল্লা গ্রামেও গড়ে উঠেছে অন্তত 10টি কারখানা। দীপ্ত বার্তা কক্ষ। যতদূর চোখ যায় শুধুই লাল শাপলার চোখ ধাঁধানো সৌন্দর্য। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এই শাপলার বিল মুগ্ধ করছে দর্শনার্থীদের। সকালবেলা ফুলে ফুলে লাল হয়ে যায় শাপলার বিল, আর এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। আমরা সবজন আসেছি একসাথে, বন্ধু বান্ধব, ফ্যামিলি সব, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভালো লাগে। শাপলা ফুল দেখছি, ওই যে চা বাগান দেখছি, বক দেখছি, পাখি দেখছি। ভ্রমণ পিয়াসুদের কাছে শাপলার রাজ্য নামে পরিচিত হবিগঞ্জের চুনারুঘাটের দেওয়ান্দি শাপলা বিল। শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে।
শাপলা বিলে ঘুরে বেড়ানোর পাশাপাশি চারিদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য সহজেই কেড়ে নেয় পর্যটকের মন। চা বাগান একের ভিতর দুই, যেমন সৌন্দর্যের প্রতীক এই চা বাগান, আবার সৌন্দর্যের প্রতীক শাপলা, জাতীয় ফুল শাপলা। মানুষের কাছে শুনি যে জায়গাটা অনেক ভালো, তাই আজকে আমরা নিজেও আসছি এখানের মধ্যে। রাতে শাপলা ফোটে, তাই সকালে শাপলা হাতে নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন দর্শনার্থীরা। বিকেলেও ঘুরতে আসেন অনেকে। আবার আশা করি আমার বান্ধবী ওরা সবাইকে নিয়ে এই জায়গাতে আসবো আবার ঘুরতে। প্রচুর ফুল কিন্তু দর্শনার্থীরা এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই একটা বিপর্যস্ত একটা বিষয়। বিলে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন, নিযুক্ত করা হয়েছে গ্রাম পুলিশ। আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনাদের লোকজন কিন্তু পাহারা দিচ্ছে এবং একটা সাইনবোর্ড দেওয়ার জন্য বলেছি কেউ যেন ফুল না ছেড়ে, এবং আমার পক্ষ থেকে আমরা গ্রাম পুলিশকে আগাম রাখবে সার্বিক নিরাপত্তার জন্য। সকালের লাল সূর্য আর ফুটন্ত লাল শাপলার দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মন কেড়েছে। দিন দিন বেড়েই চলেছে শাপলা বিলের দর্শনার্থীদের আনাগোনা। দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীর কারওয়ান বাজারে গতরাতে জিয়াপদ ও গরু জবে কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হওয়া একদল বিক্ষোভকারী পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী যোগ দেয়। রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গত কয়েকদিন প্রথম আলোকে ভারতপন্থী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক। তারই ধারাবাহিকতায় তারা জিয়াপদ কর্মসূচি পালনের ডাক দেয়। দেশের বাইরের খবর। ইসরায়েলের তেল আবিবে ৩ শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আরশাদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া অত্যাধুনিক তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে। একই সময়ে তেল আবিবের উপকণ্ঠে একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। পরিস্থিতি বিবেচনায় জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব ধরনের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দামও চড়া, বাজার পরিস্থিতি নিয়ে তাদের একটি প্রতিবেদন। এর বাইরে আছে ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল চায় যুক্তরাষ্ট্র। আর আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত, নির্বাচন ব্যবস্থা নিয়ে সংলাপ। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে, সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব, সংবিধান সংশোধনের বৈধতা কোন পথে যাচ্ছে তা নিয়ে এটি তাদের প্রতিবেদন। এর বাইরে আছে হাসপাতাল, কলেজ সহ 5 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে, নতুন করে খেলাপির ঝুঁকিতে ব্যবসায়ীরা। এছাড়া আছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছেন ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। আরও নিজস্ব একটি প্রতিবেদন আছে, পাপন ছিলেন ক্রিকেটের হাসিনা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন, নগরীতে দিনভর বিক্ষোভ। এর বাইরেও আছে, নির্বাচন ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ছে, দেরি হলে ষড়যন্ত্র ও অস্থিরতা বাড়ার শঙ্কা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম আছে, প্রশ্নবিদ্ধ 6 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা হচ্ছে, জাতীয় কমিটি এটি পর্যালোচনা করছে। এর বাইরেও আছে, শুরুতেই থমকে গেছে কাজ, সব কর্মকর্তা বদলি, এস আলমের অর্থ পাচার নিয়ে এটি তাদের প্রতিবেদন। এর বাইরে নির্বাচন কমিশনের শপথ, আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না বলেছেন সিইসি। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।